আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের কম্বাইন্ড ৫১তম বিসিএস সেমিনারে। আজকে সবাইকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই যারা আমার কথা শুনছেন অথবা শুনবেন। যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে এবং এটা ফর অল দিস ইজ মানে ফ্রি। আপনারা পেজ এবং ইউটিউব চ্যানেল দুটি থেকে দেখার সুযোগ হচ্ছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার আজকের আলোচনা থেকে আপনাদের নিজস্ব প্রশ্ন বিসিএস রিলেটেড কিংবা আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন আপনাদের আসে সেই প্রশ্নটি আপনারা কমেন্টে জানাবেন, ইনবক্সে জানাবেন, যাতে সুযোগ হলে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারি আজকের আলোচনায় অথবা পরবর্তীতে অন্য কোনো সময়। তাহলে আমরা আজকের আলোচনা শুরু করি। আমি মোস্তফা ওবায়দুল্লাহ চৌধুরী। আমি একজন বিসিএস ইনস্ট্রাক্টর। আপনারা যারা শুনছেন এই আলোচনাটি তাদেরকে বলবো আপনারা প্লিজ নিজেদের পরিচয়টা একটু দিন। নিজেদের পরিচয়টা দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের পরিচয় দিলে জানাশোনা হলে কথা বলতে সুবিধা হবে। এটা ইন্টারেকশনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যেতে পারে আমাদের। আপনারা কারা, আপনাদের নাম কি, আপনারা কোথা থেকে শুনছেন এই বিষয়গুলো সম্পর্কে একটু জানাবেন। তাহলে আমরা সরাসরি আজকের আলোচনায় চলে যাই। ৫১তম বিসিএস, এই বিসিএস এর প্রিপারেশন আমরা কিভাবে নেব? এখানে আজকের যে প্রতিপাদ্য বিষয় আপনারা দেখছেন স্ক্রিনে, এখানে বলা হয়েছে প্রিলিমিনারি এবং লিখিত কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে। অর্থাৎ আপনাদের জন্য প্রিলিমিনারি এবং লিখিত উভয়ভাবে কিভাবে উভয়টা প্রস্তুতি নিয়ে বিসিএস এর জন্য নিজেকে প্রস্তুত করবেন, ফিট করবেন। একজন এলিজিবল কোয়ালিফাইড ক্যান্ডিডেট হবেন, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় ব্রত হব। প্রথম কথা হচ্ছে কেন প্রিলিমিনারি এবং লিখিত কম্বাইন্ড প্রস্তুতির কথা বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার প্রথম বিষয়। কেন এটা? আমরা দেখেছি ২ বছর আগে, ৪ বছর আগে, ১০ বছর আগে, ১৫ বছর আগে যখন ছেলেমেয়েরা বিসিএস এর প্রস্তুতি নিতেন প্রার্থীরা, তখন তারা প্রিলিমিনারি আগে, দেন লিখিত, দেন মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেন। যদিও পাবলিক সার্ভিস কমিশনে যে বিসিএস এর সার্কুলার হয়, সেই সার্কুলারগুলো আসলে বিসিএস এর জন্য সার্কুলার। এখানে আমরা বলতে পারি দিস ইজ এ হোলিস্টিক অ্যাপ্রোচ। অর্থাৎ আপনি প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবার প্রস্তুতি নেবেন, ধাপে ধাপে পরীক্ষাগুলো দিবেন। যারা পর্যাপ্ত মার্কস পাবেন তারা তাদের পছন্দসই অনুযায়ী বিভিন্ন ক্যাডারের জন্য মনোনীত হবেন। এবং অনেক দিনের অভ্যাসবশত আমাদের বিসিএস প্রার্থীদের মধ্যে একটা প্রবণতা হয়ে গেছে। তারা প্রথমে প্রিলিমিনারি প্রস্তুতি নেয়। যেহেতু ইতোপূর্বে আমরা দেখেছি আ বাংলাদেশে বিসিএস পরীক্ষাগুলো অত্যন্ত দীর্ঘ সময় নিয়ে অনুষ্ঠিত হয়। বিসিএস পরীক্ষাগুলো দীর্ঘ সময় নিয়ে অনুষ্ঠিত হওয়ার কারণে কোথায় শুরু, কোথায় শেষ এটা বুঝে উঠতে অনেক প্রার্থীর হিমশিম খেতে হতো। এমনও হয়েছে আমরা যদি গত ৮-১০ টা বিসিএস দেখি উইথআউট স্পেশাল বিসিএস, ডিফারেন্ট মানে এক্সেপশনাল বিসিএস যদি আমরা বাদ দিই, বিশেষ করে স্পেশাল বিসিএস, প্রতিটা বিসিএসই ৩, ৩.৫, ৪, ৪.৫ বছর করে লাগিয়েছে। অর্থাৎ একজন প্রার্থীর একটা বিসিএস শেষ করতে তার সময় লেগেছে ৩, ৪ বা তার চেয়ে বেশি সময়। এখন ৫০তম বিসিএস থেকে পাবলিক সার্ভিস কমিশন একটা স্লোগান তুলেছে। পাবলিক সার্ভিস কমিশন তাদের একটা দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে। পাবলিক সার্ভিস কমিশন সংকল্প করেছে তারা যেকোনো প্রকারই হোক ১ বছরের মধ্যে একটি বিসিএস শেষ করবে। এবং এটা নিয়ে আমাদের যে পুনর্গঠিত পাবলিক সার্ভিস কমিশন, আপনারা জানেন জুলাই রিভলিউশনের পরে পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠিত হয়েছে এবং পুনর্গঠিত যে পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ যারা আছেন, এবং এটা হচ্ছে সময়ের, আমার যদি ভুল না হয়, বাংলাদেশের সিভিল সার্ভিসের ইতিহাসে সবচেয়ে বড় একটি কমিশন। এখন প্রায় ১৮-১৯ জন সদস্য আছেন। যেখানে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা হওয়ার কথা নট লেস দ্যান 6, নট মোর দ্যান 20, সেখানে ১৯ জন সদস্য বর্তমানে আছেন। দ্যাট মিনস দেখা যাচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার,
তারা পাবলিক সার্ভিস কমিশনের কাজে গতি আনার জন্য চেষ্টা করছেন এবং পাবলিক সার্ভিস কমিশনের কাজকে সহযোগিতা করছেন, যেটা আলটিমেটলি আমাদের তরুণ সমাজের বহুদিনের প্রত্যাশিত একটি বিষয়। তারা বলছেন এখন থেকে ১ বছরে একটা বিসিএস শেষ করবেন। এবং আমি যদি আপনাদেরকে বলি ৫০তম বিসিএস ৫০তম বিসিএস ১ বছরে শেষ করার তারা পরিকল্পনা করেছে ১ বছরে। এই যে ১ বছরে বিসিএস পরীক্ষা শেষ করার যে প্ল্যান, সেই প্ল্যানটাই কিন্তু আমাদেরকে ধাবিত করেছে টু প্রিপেয়ার এ কম্বাইন্ড ব্যাচ ফর বিসিএস এক্সপেক্টেন্টস, টু প্রিপেয়ার এ কম্বাইন্ড ব্যাচ ফর বিসিএস ক্যান্ডিডেটস। আপনারা যারা ৫০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য এটা সময়ের একটা সেরা আশীর্বাদ, 1 ইয়ার প্ল্যান। এই যে 1 ইয়ার প্ল্যান, ১ বছরের মধ্যে একটা বিসিএস শেষ করা, এইটার একটা বড় ধরনের বহুদিনের দীর্ঘ একটা স্বপ্নের বাস্তবায়ন বলা যায়। এবং যখন পাবলিক সার্ভিস কমিশন সার্কুলার দিয়েছে, যেটা ৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেটা এই মাসের শেষ অবধি চলবে, সেই বিসিএস পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশন বলেছে তারা পাবলিক সার্ভিস কমিশন বলেছেন ৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর আবেদন, খেয়াল করেন ৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আবেদন করতে পারবেন। এরপর দেখেন প্রিলিমিনারি পরীক্ষা তারা বলেছে ৩০ জানুয়ারি। ৩০ জানুয়ারি প্রিলিমিনারি। এরপর বিসিএস লিখিত শুরু করবে, বিসিএস লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল থেকে। ৯ এপ্রিল থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট। এবং চূড়ান্ত রেজাল্ট দিবে ২৫ অক্টোবর। ২৫ অক্টোবর। দ্যাট মিনস আজকে থেকে, সরি, এটা হচ্ছে ৫০তম বিসিএস, খেয়াল করেন। এখন ৫০তম বিসিএস যদি এখন আবেদন প্রক্রিয়া চলছে ডিসেম্বর মাস, ৩০ জানুয়ারি যদি পরীক্ষা হয়, একটু ভালো করে খেয়াল করবেন, সার্কুলেটটা হয়েছে নভেম্বরের লাস্টের দিকে, আমার এক্সাক্ট ডেটটা এখন মনে নাই। ৪ ডিসেম্বরের শুরু, খেয়াল করেন নভেম্বরের মিড বা নভেম্বর মাসটা আমরা ধরি, নভেম্বর মাসে হচ্ছে সার্কুলার, ডিসেম্বর জানুয়ারি, জাস্ট আফটার 2.5 মান্থস বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্যাট মিনস এখানে একজন স্টুডেন্ট সময় পাচ্ছে শুধুমাত্র ২.৫ মাস। কথাটা একটু খেয়াল করেন। এখানে কিন্তু নিহিত আছে কেন আমরা কম্বাইন্ড ব্যাচ আপনাদেরকে দিতে যাচ্ছি, কেন একজন প্রার্থীর বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত একই সাথে প্রস্তুতি নিতে হবে। এটার মূল কারণটা নিহিত আছে এই সার্কুলারের মধ্যেই। এই সার্কুলারটা আলোচনা করে আমি আসলে 51st বিসিএস সার্কুলার আপনাদের কি হতে যাচ্ছে সেই বিষয়ে একটি ধারণা দিচ্ছি।
বলা হচ্ছে যারা 30 জানুয়ারি যেটা পরীক্ষা হবে এটা রেজাল্ট হয়ে লিখিত পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসে। তার মানে এই সময়টা একটু খেয়াল করেন, 30 জানুয়ারি থেকে 9 এপ্রিল সময়টা কতক্ষণ? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আবার খেয়াল করেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ 2.5 মাস, লেস দেন 2.5 মাস সময়, লেস দেন 2.5 মাস সময় লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। ভাইভা একটু খেয়াল করেন, রিটেনের রেজাল্ট হওয়ার পরে 10 আগস্ট থেকে আপনার মৌখিক পরীক্ষা শুরু। মে, জুন, জুলাই, অর্থাৎ এই 3টা মাস সাধারণত বিসিএস লিখিত পরীক্ষার খাতাগুলো মূল্যায়নের জন্য সময় দিতে হয়। এই যে বিসিএস লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের সময় এটা শেষ হলেই, লিখিত পরীক্ষার রেজাল্ট হলেই আপনার মৌখিক পরীক্ষা শুরু, এবং এইটাও শেষ করে আপনার টোটাল 25 অক্টোবরের মধ্যে বিসিএস এর রেজাল্ট দিবে। দ্যাট মিনস, যেটা বলতে চাচ্ছি, প্রিলিমিনারি সার্কুলার হওয়ার পরে আপনি প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়ার সময় পাচ্ছেন 2.5 মাস, লিখিত পরীক্ষার জন্য সময় পাচ্ছেন 2.5 মাস। সময়টা দেখেন, খেয়াল করেন, যে বিসিএস একটি বিসিএস পরীক্ষা শেষ করতে বিসিএস প্রার্থীদের বাংলাদেশের ছেলে মেয়েদেরকে নিকট অতীতে, ইভেন গত 1 বছর, 2 বছর, 3 বছর আগেও, 4 বছর আগেও, আমি যদি গত 15-20 বছরের কথাই বলি, 3-4 বছর করে সময় লাগতো। সেখানে একটা বিসিএস যখন 1 বছরে শেষ করার প্ল্যান করে, তখন সময়টা কিন্তু আপনার জন্য শর্ট হয়ে আসবে। এখন এটাকে আমরা কিভাবে কভার করব? কারণ বিসিএস পরীক্ষা দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, যদিও আমি আপনাদেরকে আরেকটা আলোচনায় একটু যেতে চাই। আমি বিসিএস সম্পর্কে কথা বলতে গেলে, প্রস্তুতি সম্পর্কে কথা বলতে গেলে, এই কথাটা আমি প্রায় বলে থাকি, সব জায়গায় বলার চেষ্টা করি বোঝানোর জন্য। আমরা যারা বিসিএস এর চাকরি করব, এখানে মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্প্যান অফ সার্ভিস লাইফ। সার্ভিস লাইফ, এই যে স্প্যান অফ সার্ভিস লাইফ, চাকরির যে ব্যাপ্তি প্রয়োজন, এই ব্যাপ্তিটা কতদিন হবে, এটাকে স্প্যানটাকে কিভাবে বাড়িয়ে নেওয়া যায়? স্প্যানটাকে বাড়িয়ে নেওয়ার উপায় হচ্ছে, আমাদের বিসিএস চাকরিতে প্রবেশের সময় হচ্ছে 21, রিটায়ারমেন্টের সময় হচ্ছে 59। তাহলে 21-এর পরে যত দ্রুত আপনি চাকরিতে জয়েন করতে পারবেন, আপনি তত বেশি দিন কাজ করতে পারবেন। কেউ যদি 21তম বছরের চাকরিতে ঢুকে 59 পর্যন্ত চাকরি করতে পারেন, তিনি চাকরি করতে পারবেন। এদিকে 9, 20, 29, 29 আর 9, 30, 38 বছর, প্রায় 39 ইয়ার্স আপনি চাকরি করতে পারবেন। হুয়ারেস এই যে আমরা যদি লাস্ট চাকরিতে ঢোকার সময় হচ্ছে 32 আমাদের সমাজে, 32 যদি হয়, আপনাকে যদি 59-এ রিটায়ারমেন্টে যেতে হয়, আপনি চাকরি করার সময় পাচ্ছেন এদিকে 8, ওদিকে 9, 17, 10, 27 বছর। তাহলে একটু খেয়াল করেন, একজন প্রার্থী 32 বছর বয়সে চাকরিতে ঢুকলে তিনি চাকরি করতে পারবেন শুধুমাত্র 27 বছর। হুয়ারেস একজন প্রার্থী যদি 21-22 বছরের চাকরিতে ঢোকার সুযোগ পান, তিনি চাকরি করতে পারবেন 38-39 বছর। তাহলে এই যে বেশি চাকরি করার সুযোগ, এটাকে বলা হচ্ছে স্প্যান অফ সার্ভিস লাইফ। আপনি চাকরির জীবনটাকে, ব্যাপ্তিটাকে বাড়িয়ে নেবেন। এখন আপনি মাথায় প্রশ্ন আসতে পারে, চাকরির ব্যাপ্তিটাকে যদি আমি বাড়িয়ে নিতে চাই, চাকরির সময়টাকে যদি আমি বাড়িয়ে নিতে চাই, তাহলে এটার সাথে কম্বাইন্ড বিসিএস এর কি সম্পর্ক? খেয়াল করেন, চাকরির ব্যাপ্তির সাথে কম্বাইন্ড বিসিএস এর রিলেশন কি? আমাদের এখানে একটু খেয়াল করবেন, যদি আপনি বিসিএস পরীক্ষায় অংশ নেন, ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরকে আমরা দেখি 25 ইয়ার্স তার লেখাপড়া শেষ করতে চলে যায়, টু অ্যাকমপ্লিশ সামওয়ানস স্টাডি।
একজনের পড়ালেখা, একজন ছাত্রের পড়ালেখা শেষ করতে চলে যায় 25 বছর। এরপর তারা চাকরি পরীক্ষার প্রস্তুতি শুরু করে। এখন এটার প্রস্তুতি পরীক্ষা শুরু যখন 26-এ গিয়ে করেন, 27-এ গিয়ে করেন, তখন তার প্রপার স্ট্র্যাটেজির অভাবের কারণে, তার প্রস্তুতির ঘাটতির কারণে, তার প্রস্তুতি কৌশলের অভাবের কারণে তিনি একেকজন স্টুডেন্ট আমরা পেয়েছি 2 বার, 3 বার, 4 বার, 5 বার পরীক্ষা দেয়। এবং এমনও হয়েছে এই যে সোশ্যাল মিডিয়া যুগে আমরা তাদেরকে অনেকেই ভুলভাবে মহিমান্বিত করি, বলেছি লেগে থেকে হাল ছেড়ে না দিয়ে 5 বার বিসিএস পরীক্ষা দিয়ে তিনি ক্যাডার হয়েছেন। এটা কি ভালো কিছু? এটা কি কারো মহিমা প্রকাশ পায়? যেখানে বলা হচ্ছে স্প্যান অফ সার্ভিস লাইফ, যারা চাকরি করে তাদের জন্য স্প্যান অফ সার্ভিস লাইফটা বেশি করা দরকার। কারণ আপনি বেশি দিন চাকরিতে থাকলে আপনার চাকরি জীবনের সময় যখন বাড়বে, চাকরি জীবনের শেষের দিকে যখন আপনার শীর্ষস্থানীয় পদগুলোতে যাওয়ার সুযোগ হবে, সেই পদে আপনি যেতে পারবেন, সেই পদে চাকরি করার জন্য আপনার সুযোগ তৈরি হবে। কিন্তু আপনি যদি চাকরিতে ঢোকার আগেই বয়সটা শেষ করে ফেলেন, ৩৮, ৩০ সরি ২৮, ৩০, ৩২ করে জয়েন করেন, তাহলে দেখবেন আপনি কিন্তু ২৭ বছর, ২৮ বছর, ২৯ বছরের চেয়ে বেশি চাকরি করতে পারবেন না। এখানে কিন্তু আপনার চাকরির ব্যাপ্তির সাথে, স্প্যান অফ সার্ভিসের সাথে আপনার বিসিএস ক্যাডার কম্বাইন্ড ব্যাচের একটা সম্পর্ক আছে। কেন কম্বাইন্ড ব্যাচ? একটু খেয়াল করেন। কেন কম্বাইন্ড ব্যাচ? এক নাম্বার কারণ খেয়াল করেন, কম্বাইন্ড ব্যাচে কেন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কেন কম্বাইন্ড প্রিপারেশন দরকার, কেন কম্বাইন্ড প্রিপারেশন দরকার? কারণ অমূল্য সম্পদ সময় যেন আমাদের নষ্ট না হয়, কারণ সময়ের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। যে বিষয়টা আমার আজকে দরকার, 25 বছর বয়সে দরকার, সেটা যদি আমাকে 50-এ দেওয়া হয়, তাহলে এটার উপযুক্ত ইউটিলিটি কিন্তু আমি নিতে পারবো না। একজন ছাত্রের যৌবনে, তারুণ্যে যে স্বপ্নগুলো তার থাকে, যে প্রত্যাশাগুলো তার থাকে, অ্যাট দি এজ অফ 50, 60 তার সেই এইমস, অ্যাসপিরেশনস কিন্তু থাকে না। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আপনি যদি শুরুর মতো সবকিছু সময় মতো পান, আপনি স্টুডেন্ট লাইফ, স্কুলিং লাইফ হবে আপনার আর্লি তারুণ্যের শুরুর দিকে। আপনার স্কুলিং যদি হয় বার্ধক্যে, তাহলে তো হবে না। তাহলে এই জায়গাটাতে আপনাদেরকে বাঁচার জন্য কিন্তু কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। বিসিএস প্রস্তুতি খেয়াল করেন, এটা হচ্ছে একটা বিশাল সিলেবাস। প্রিলিমিনারি দেখবেন একটা বড় সিলেবাস, রিটেন দেখবেন আরো বড় সিলেবাস। এবং কেউ একজন যখন হঠাৎ করে সার্কুলারের পরে যখন বিসিএস প্রস্তুতি নেওয়ার জন্য আসেন, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আসেন, তিনি হঠাৎ করে কি করতে পারেন না, পড়ালেখাটা ম্যানেজ করতে পারেন না। ম্যানেজ করতে না পেরে কি হয়, তিনি হতাশ হন। হতাশ হয়ে কি করেন, তিনি সেই বিসিএসটা ছেড়ে দেন। পরবর্তী বিসিএস এর জন্য তাকে আবার প্রিপারেশন নিতে হয়। আমরা ওই যে বলেছি, টু ম্যাক্সিমাইজ স্প্যান অফ সার্ভিস লাইফ, স্প্যান অফ সার্ভিস লাইফকে বাড়িয়ে তোলার জন্য, সময়টাকে বৃদ্ধি করার জন্য এবং আর্লি স্টেজে সার্ভিসে ঢোকার জন্য আমাদের কিন্তু কম্বাইন্ড প্রিপারেশনের কোনো বিকল্প নাই। অ্যাজ আমরা এখন দেখতে পাচ্ছি বছরে একটি বিসিএস, 1 ইয়ার 1 বিসিএস। এটা হচ্ছে পিসিএস এর কেন কম্বাইন্ড ব্যাচ? কারণ হচ্ছে টু সেভ টাইম, সময় বাঁচাতে। কি ধরনের সময় বাঁচাবো? একটা হচ্ছে ওই যে বললাম বারবার বিসিএস পরীক্ষার যাওয়ার যে বিষয়, গ্রাজুয়েশন করার পরে একবার বিসিএস দিলাম, সেমিফাইনাল হলো, দ্বিতীয়বার বিসিএস এর স্বপ্ন দেখলাম, ডাব্বা মারলাম, পরবর্তীতে বিসিএস এ সফল হলাম। এই যে 2-3টা বিসিএস দিতে দিতে আমাদের একজনের লাইফ থেকে 2-3টা বছর চলে যায়। আমরা সেই সময়টাকে বাঁচাতে চাই। সেই সময়টাকে বাঁচাতে চাই বলেই আমরা কি কম্বাইন্ড প্রিপারেশন। কম্বাইন্ড মানে কি? প্রিলি যোগ লিখিত, প্রিলি প্লাস রিটেন।
এটার জন্য কিন্তু আমরা কম্বাইন্ড প্রিপারেশন নেওয়ার কথা বলছি। কেন কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে? প্রিলিমিনারি লিখিত কোনো একসাথে পড়তে হবে। 2 নম্বর কারণটা একটু খেয়াল করেন। টু বি সাকসেসফুল to be successful in first time. ফার্স্ট টাইম বিসিএস, প্রথম বিসিএস এ সফল হওয়ার জন্য। প্রথম বিসিএস এ সফল হওয়ার জন্য, প্রথমবার বিসিএস এ সফল হওয়ার জন্য আপনার কম্বাইন্ড প্রিপারেশনের কোনো বিকল্প নাই। কম্বাইন্ড প্রিপারেশন নিলে হবে কি, ইউ হ্যাভ টাইম টু প্ল্যান, ইউ হ্যাভ টাইম টু টেক ইউর স্ট্র্যাটেজি। ফার্স্ট টাইম যদি আপনি বিসিএস নেন, আপনার মধ্যে যে একটা, এটা কি বলবো, একটা শক্তি, তারুণ্যের শক্তি, প্রথমবারের যে শক্তি, যে স্পিরিট, যে চেতনা, যে উদ্যম আপনার মধ্যে থাকে, টু ম্যাক্সিমাইজ, এই উদ্যমটাকে সর্বোত্তম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? টু বি সাকসেসফুল ইন ফার্স্ট টাইম কম্বাইন্ড প্রিপারেশনে, কম্বাইন্ড বিসিএস লিখিত প্রিপারেশন নিতে হবে। তাহলে একটা কারণ বললাম হচ্ছে কেন কম্বাইন্ড ব্যাচ, টু সেভ টাইম, সময় বাঁচানোর জন্য। 2 নম্বর কি বললাম, টু বি সাকসেসফুল ইন ফার্স্ট টাইম বিসিএস। এই যে দেখেন ফার্স্ট টাইম বিসিএস, বিশ্বাস করুন আপনার যদি প্রথমবার বিসিএস হয়ে যায়, তাহলে পরবর্তী ক্যারিয়ারটা ইনশাআল্লাহ ধাপে ধাপে এগোতে থাকবে, আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আপনি যদি আপনার প্রথম 51তম বিসিএস এ সফল হয়ে যান, বন্ধুরা যারা এখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যারা আছেন, খেয়াল করেন, আমি এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আপনি এখন থেকে যদি 51তম বিসিএস এর প্রস্তুতি শুরু করেন, এবং আপনি যদি এখন থেকে শুরু করলে আপনার কিন্তু ইউ হ্যাভ 1 ইয়ার টাইম, আপনার কিন্তু 1 বছর সময় আছে। 50তম বিসিএস এর যারা গত মাসে শুরু করেছে, এই মাসে শুরু করতেছে, তাদের কিন্তু সময় নাই। মাত্র 2 মাসের মধ্যে তাদেরকে প্রিলিমিনারি পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। এটা পাস করতে না করতেই তাকে আবার লিখিত জন্য 2.5 মাসের মধ্যে তাকে আবার ফিট হতে হবে। আপনি দেখবেন অনেক স্টুডেন্ট হতাশা থেকে প্রিলিমিনারি পাস করার পরেও বিসিএস পরীক্ষা থেকে ইস্তফা দিয়ে দেয়, রিটায়ারমেন্টে চলে যায় মাঝপথে। ল্যাক অফ কনফিডেন্স। কেন ল্যাক অফ কনফিডেন্স? তিনি সময় থাকতে সময়কে কাজে লাগান নাই। যেহেতু কাজে লাগান নাই, যেহেতু তার প্ল্যান নাই, তার স্ট্র্যাটেজি নাই, তার ভিশন নাই, এবং তিনি উদ্যমহীন, এবং তিনি ফ্রাস্ট্রেটেড, তিনি আর এগোতে সাহস করেন না। তাহলে আমাদের কেন কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে বিসিএস এর জন্য? একটা হচ্ছে প্রথমবার সময় বাঁচানোর জন্য, দ্বিতীয়টা হচ্ছে ফার্স্ট টাইম বিসিএস ক্যাডার হওয়ার জন্য। থার্ড, আমি এখানে আরেকটা যোগ করতে চাই, এটার সাথে একটু রিলেটেড, সেটা হচ্ছে টু গেট চান্স ইন ফার্স্ট চয়েস। এটা অনেকে একটু চিন্তা করতে পারে, এটা কোন ধরনের কথা, ফার্স্ট টেন্সের জন্য কেন আমার এটাকে কি বলে করতে হবে, প্রিপারেশন নিতে হবে। কারণ আপনারা 2 বন্ধু যদি প্রথম একবার বিসিএস দেন, একবার এক বন্ধু হেরে গেলেন, আরেক বন্ধু জিতে গেলেন। যিনি জিতলেন তিনি আবার তার প্রত্যাশিত ক্যাডারে পেলেন না। সেফর তার প্রথম ক্যাডার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, তার প্রথম ক্যাডার হচ্ছে পছন্দের ক্যাডার হচ্ছে বিসিএস পররাষ্ট্র, তার প্রথম পছন্দের ক্যাডার হচ্ছে বিসিএস পুলিশ, এক্স ওয়াই জেড, যার যেটা ইচ্ছা, উনি সেটা পেয়েছেন, কিন্তু প্রথম চয়েসটি পাননি। বাট বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, আপনারা যদি প্রথমবারই কেয়ারফুলি জেনে শুনে বুঝে শুনে যদি বিসিএস এর প্রিপারেশনটা নেন, আপনি প্রথমবারই প্রথম চয়েস পেয়ে গেলেন। এখন ধরেন দুইজনই ক্যাডার পেলেন, একজনের প্রথমবারই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার,
দুজনেরই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফার্স্ট চয়েস ছিল, একজন দ্বিতীয়বার পেলেন XYZ অন্য একটি ক্যাডার, তাহলে তাকে কিন্তু যদি প্রথম চয়েসে তার যাওয়ার জন্য চিন্তা থাকে, স্বপ্ন থাকে, তাহলে দ্বিতীয়বার কিন্তু আবার ট্রাই দিতে হয়। যদি আপনি কম্বাইন্ড প্রিপারেশন নেন, যদি আপনি প্রিলিমিনারি লিখিত একসাথে প্রস্তুতি নেন, তাহলে কিন্তু আপনার এটা লাগবে না, দ্বিতীয়বার অ্যাটেম্প্ট নেওয়াটা দরকার হবে না। দ্যাট ইজ হোয়াই ইউ নিড কম্বাইন্ড ব্যাচ প্রিপারেশন। দ্যাট ইজ হোয়াই ইউ নিড টু প্রিপেয়ার টুগেদার BCS প্রিলি অ্যান্ড BCS রিটেন। এরপরে একটা কারণ আমি আপনাদেরকে বলি কেন কম্বাইন নিতে হবে। টু টেক, এটা সিরিয়ালে আরো আগে আসবে, adequate prep, পর্যাপ্ত প্রস্তুতির জন্য আপনার কম্বাইন্ড প্রস্তুতি প্রিপারেশন নেওয়া দরকার। আমাদের মধ্যে অনেক প্রার্থী দেখবেন BCS প্রিলিমিনারি নিয়ে পড়ালেখা করেন 5-6 মাস, BCS রিটেন নিয়ে পড়ালেখা করার জন্য তিনি সময় পান 3 মাস। দেখেন প্রিলিমিনারি কিন্তু মার্কস হচ্ছে 200, লিখিত মার্কস হচ্ছে 900। 900 মার্কসের জন্য তিনি সময় পাচ্ছে, কাজে লাগাচ্ছেন 3 মাস, আর 3 মাস আর 200 নম্বরের জন্য তিনি প্রিলিমিনারির জন্য কাজে লাগাচ্ছেন 6 মাস। এইরকম ইমব্যালেন্সড যেন প্রস্তুতি না হয়, এটার জন্য আপনার কম্বাইন ব্যাচে প্রিপারেশন দরকার। আর আপনার যদি কম্বাইন ব্যাচ নিলে, কম্বাইন প্রিপারেশন নিলে আপনি সময়টা পাচ্ছেন, পরিধিটি পাচ্ছেন বড় করে। কোনো জায়গায় যদি আপনার স্খলন হয়, কোনো জায়গায় যদি আপনার বিচ্যুতি হয়, কোনো জায়গায় যদি আপনার মনোবল হারিয়ে ফেলেন, ইউ হ্যাভ টাইম টু কাম ব্যাক, আপনি আবার ফেরত আসার সুযোগ পাবেন। কিন্তু আপনি যখন সার্কুলারের পরে এসে অথবা শুধু প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিলেন, খুব ভালো হাফেজ হয়ে গেলেন, প্রিলিমিনারি পাস করলেন, লিখিত পরীক্ষার সময় দেখলেন আবার সময়টা মাত্র 2-2.5 মাস, আপনি চোখের শস্যে ফুল দেখলেন, তাহলে তো আপনার প্রস্তুতিটা ভালো হবে না। That is why you need to take the help of both your preparation, BCS preliminary and BCS written. এবার দেখেন BCS প্রস্তুতিটাকে আমরা একটু দেখি। BCS এ কয়টা সাবজেক্ট থাকে? প্রিলিমিনারি, আমরা যদি এভাবে দেখি, BCS সাবজেক্ট, BCS সাবজেক্ট, প্রিলিমিনারি, written, ভাইবা। ভাইবাতে কিন্তু সুনির্দিষ্ট কোনো সাবজেক্ট নাই, কোনো সিলেবাস নাই। আবার সিলেবাস না থাকার পরেও কিন্তু অভিজ্ঞতা থেকে সিলেবাস সম্পর্কে আমরা আইডিয়া করতে পারি। যাই হোক, এটা পরে আসছি। প্রিলিমিনারিতে আমাদের সাবজেক্ট আছে কয়টি? 10টি। একটা হচ্ছে বাংলা, সরি আমি একটু বাংলায় লিখি। একটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, নম্বর দেখেন 30। এখানে 1 নাম্বার সাবজেক্ট কি দেখেন? বাংলা, আমার নম্বর হচ্ছে 200। 2 নম্বর সাবজেক্ট ইংরেজি, ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, নম্বর হচ্ছে 30। 2 নম্বর হচ্ছে ইংরেজি 200। 3 নম্বরে আছে বাংলাদেশ বিষয়াবলী, পঁচিশ। 3 নাম্বার হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী,
200। 4 নাম্বার হলো আন্তর্জাতিক বিষয়াবলী, নাম্বার হচ্ছে 25 প্রিলিমিনারি। 4 নাম্বারে হচ্ছে 100। 5 নাম্বার হচ্ছে গাণিতিক যুক্তি, 20 নম্বর। 5 নাম্বার হচ্ছে গাণিতিক যুক্তি, 50। 6 নাম্বারে হচ্ছে মানসিক দক্ষতা, 15। এখানে হচ্ছে মানসিক দক্ষতা 50। 7 নাম্বারে আছে কি সাধারণ বিজ্ঞান, 15। বিজ্ঞান 50। 8 নাম্বার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, 15। 8 নাম্বার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 50। এবার দেখেন 9 নাম্বার ভূগোল, 10। 10 নাম্বার নৈতিকতা, আমি সংক্ষেপে একটু লিখলাম, ও সুশাসন, 15। অর্থাৎ একটু খেয়াল করেন তো, আমরা যদি এই টোটাল সিলেবাসটাকে দেখি, বিসিএস প্রিলিমিনারিতে আমাকে 10টা সাবজেক্টের প্রস্তুতি নিতে হয়, 10টা সাবজেক্ট। এখানে আমি যদিও লেখার সময় 8টা লিখেছি, আসলে আমাদেরকে এখানে প্রায় 6টা সাবজেক্টে প্রিপারেশন নিতে হয়। এখানে কিন্তু 7, 8, 1, 5, 6, 1 এভাবে হচ্ছে সাবজেক্ট হবে। তাহলে দেখেন প্রিলিমিনারিতে আমাকে প্রিপারেশন নিতে হচ্ছে 10টি সাবজেক্টে 200 মার্কসের, হোয়ারএস লিখিত পরীক্ষা আমাকে প্রিপারেশন নিতে হচ্ছে 900 মার্কসের 6টি সাবজেক্টে। আমি যে আপনাদেরকে শুরুতে একটা হিসাব দেখালাম, অর্থাৎ বিসিএস 50তম বিসিএস এর যে সার্কুলার হলো, সার্কুলারের পরে প্রিলিমিনারির জন্য একটা স্টুডেন্ট সময় পাচ্ছেন 2.5 মাস, লিখিত পরীক্ষার জন্য একটা স্টুডেন্ট সময় পাচ্ছেন 2.5 মাস। এখন এই 2.5 মাসে সে কি প্রিলিমিনারি 10টা সাবজেক্ট শেষ করবে, নাকি বিসিএস লিখিত পরীক্ষার সাবজেক্টগুলোতেও সে একটা দৃষ্টি দেবে? সুযোগটা কিন্তু নাই, সুযোগটা কিন্তু সীমিত, মনে রাখবেন। কিন্তু যদি একজন প্রার্থী আজকে থেকে 6 মাস আগে শুরু করতো, 6 মাস আগে বলতে জানতো যে আমি 50তম বিসিএস পরীক্ষা দিব, এবং যেহেতু পিএসসি বারবার বলছে 1 ইয়ার 1 বিসিএস, 1 ইয়ার 1 বিসিএস, দ্যাট ইজ হোয়াই যে প্রিপারেশন নেওয়া শুরু করেছে আজকে থেকে 6 মাস আগে, তাহলে তার সময়টা হতো এখন থেকে প্রিলি রিটেন যে 2.5 মাস 5 মাস পাচ্ছে, 2.5, 5, এর আগে পেয়েছেন 6, অর্থাৎ 1 বছর। দিস ইজ ইনাফ টাইম। আপনি বিসিএস প্রিলিমিনারি 10টা সাবজেক্ট এবং বিসিএস লিখিত পরীক্ষার 6টি সাবজেক্ট, এই টোটাল সাবজেক্টগুলোকে আপনি সিস্টেম্যাটিক্যালি পড়ালেখা করে পর্যাপ্ত সময় নিয়ে স্টাডি করতে পারতেন। এখানে আপনি একটু খেয়াল করেন, বাংলা একটা সাবজেক্ট আছে যেখানে 30 নাম্বার প্রিলিতে আছে, 200 নাম্বার লিখিত পরীক্ষায় আছে। একজন স্টুডেন্ট যদি টুগেদার একসাথে যদি প্রিলি এবং লিখিত প্রস্তুতি নেয়, তিনি কিন্তু
এখানে কমন কি আছে। যেমন বিসিএস পরীক্ষায় বাংলাতে একটা জিনিস খেয়াল করেন, বাংলায় কমন জিনিসগুলো, বাংলা প্রিলি যোগ লিখিত কি কি কমন আছে খেয়াল করেন। বলা হচ্ছে প্রিলিতে হচ্ছে 35, লিখিত হচ্ছে 200। এটা হচ্ছে আমার সিলেবাস, এটা হচ্ছে আমার মার্কস। 35 প্রিলিতে কি কি আছে? একটা হচ্ছে ব্যাকরণ 15, একটা হচ্ছে সাহিত্য 15। ব্যাকরণ 15, সাহিত্য 15। এবার আমরা একটু দেখি এখানে কি আছে। ব্যাকরণ আছে 30, সাহিত্য আছে 30। দ্যাট মিনস এই 60 মার্কস কিন্তু কমন। একজন প্রার্থী যদি উইথ ক্যালকুলেশন পড়েন তাহলে দেখবেন তাকে প্রিলিমিনারিতে যে গ্রামাটিক্যাল পার্টটা পড়তে হয় সে ঠিক সেম প্রিলিমিনারি গ্রামাটিক্যাল পার্টটি পড়তে হয় বিসিএস লিখিত পরীক্ষায়। তাহলে একজন যখন একটা পরিকল্পনা করে পড়ে, যদি সময় নিয়ে পড়েন, স্ট্র্যাটেজি ঠিক করে পড়তে পারেন, মনে রাখবেন দিস ইজ অ্যান কম্পিটিটিভ এক্সামিনেশন। যেহেতু এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি নাম্বার বাড়িয়ে নেওয়ার জন্য, হাফ নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য, 5টি নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য আপনার যদি অতিরিক্ত 10 ঘন্টা পরিশ্রম করতে হয়, ইউ হ্যাভ টু অ্যালোকেট দিস টাইম ফর ফুলফিলমেন্ট অফ ইউর পারপাস। আপনি যদি আপনার উদ্দেশ্যে, আপনার লক্ষ্যে পৌঁছাতে চান। দ্যাট ইজ হোয়াই যখন আপনি একজন প্রিলিমিনারি প্রার্থী, একজন বিসিএস প্রার্থী প্রিলিমিনারি প্রিপারেশনের সময় জানবেন, যখন তিনি কারক বিভক্তি পড়বেন, যখন তিনি সমাস পড়বেন, যখন তিনি সন্ধি পড়বেন, যখন তিনি পদ প্রকরণ পড়বেন, তখন উনি জানেন যে এই লেখাটা আমাকে আবার লিখিত পরীক্ষায় পড়তে হবে। তাহলে প্রিলিমিনারি লিখিত যখন আপনি একসাথে প্রিপারেশন নেবেন, আপনার কিন্তু অনেকগুলো বই পড়ার দরকার হবে না। আপনি কিন্তু এমন বই প্রিলিমিনারিতে পড়ে ফেলবেন যেটা আপনার লিখিত পরীক্ষায় কাজে আসবে। সুতরাং আপনাকে অধিক বেশি বই পড়ার জায়গাটা আপনার কিন্তু আপনি একটু কি টাইম কমিয়ে আনতে পারবেন, খরচ একটু কৃচ্ছ্রতা সাধন করতে পারবেন। যে বই থেকে আপনি প্রিলিমিনারির জন্য পড়ছেন সেই বই আপনার লিখিত পরীক্ষার জন্য আপনাকে কাজে দেবে। আবার দেখেন আমরা অন্য একটা সিলেবাস দেখি, এটা তো দেখলাম বাংলা। বাংলায় তাহলে আমরা সরাসরি কমন পেলাম, এখানে আরো নাম্বার আছে, আমি আপাতত দিকে যাচ্ছি না, জাস্ট বোঝার জন্য, একটা উদাহরণ দেওয়ার জন্য। বাংলায় আমরা 30 কমন পাচ্ছি, বোথ ইন প্রিলিমিনারি অ্যান্ড রিটেন এক্সাম। বাংলায় আমরা সাহিত্য কমন পাচ্ছি, বোথ ইন প্রিলিমিনারি অ্যান্ড কি লিটারেচার। এখানে হচ্ছে 30 নাম্বার করে, এখানে হচ্ছে 15 নাম্বার করে, এই দুটো জিনিস হুবহু মিল, খেয়াল করেন। এবার যদি আমরা একটু ইংরেজি সাবজেক্টটা দেখতে যাই, ইংলিশ সাবজেক্টে দেখেন প্রিলিমিনারি কত 30, রিটেন কত 200। এই যে রিটেন 200 মার্কস, এই যে প্রিলিমিনারি 30 মার্কস, এখানে সাধারণত কোনো মিল মহব্বত নাই সিলেবাসের। প্রিলিমিনারিতে আপনি যা পড়বেন, বলতে গেলে যদি পরোক্ষভাবে না বলি, সরাসরি বলি, এটার সাথে রিটেন সিলেবাসের কোনো মিল নাই। এখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে সিলেবাসটা আপনি 6 মাস সময় নিয়ে পড়তেছেন, 2.5 মাস সময় নিয়ে পড়তেছেন, আপনি যখন প্রিলিমিনারি পাস করবেন, লিখিত সিলেবাস গিয়ে দেখবেন এখানে কোনো হারমোনি নাই, এখানে কোনো মিল নাই। সম্পূর্ণ সিলেবাস এ কমপ্লিটলি আ নিউ ওয়ান টু ইউ, সম্পূর্ণ নতুন। এবং এটা হচ্ছে আরেকটা বড় বিপদ, হচ্ছে অসুবিধার দিক হচ্ছে, এটা একটু ডিফারেন্ট স্টাইলের। এটাকে বলা হয় কমিউনিকেটিভ ইংলিশ। আপনি কোনো কমিউনিকেটিভ বই নাম হলেই কিন্তু এটা কমিউনিকেটিভ ইংলিশ হবে না, মনে রাখবেন। এখানে একটা রিডিং প্যাসেজ থাকে,
রিডিং প্যাসেজ থেকেই আপনাকে 100 নম্বরের উত্তর করতে হয়। রিডিং প্যাসেজ থেকে আপনাকে ভোকাবুলারি আসে। রিডিং প্যাসেজ থেকে আপনাকে কোয়েশ্চেন আনসার লিখতে হয়। রিডিং প্যাসেজ থেকে আপনাকে প্যারাগ্রাফ লিখতে হয়। রিডিং প্যাসেজ থেকে আপনার লেটার টু দি এডিটর লিখতে হয় এবং বিভিন্ন গ্রামাটিক্যাল সো অ্যান্ড সো আরও কিছু বিষয় থাকে। 100 মার্কসের যে রিডিং কম্প্রিহেনশন, এটার কিছুরই মিল নাই আপনি প্রিলিমিনারি সিলেবাসে যা পড়বেন। আমাদের কোনো সহকর্মী বন্ধু বলার চেষ্টা করেন কারেকশন এটা অন্য জিনিস, কারেকশন ডিফারেন্ট জিনিস। আপনি কিন্তু রিডিং প্যাসেজ কারেকশনের জন্য পড়বেন না, এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ, ভিন্ন একটা সিলেবাস, ভিন্ন একটা ইন্ডিকেশনস মনে রাখতে হবে। সো আপনাকে বিসিএস প্রিলিমিনারি যদি আপনি কয়েক মাস পড়ে ফেলেন, প্রিলি পাস করার পরে আপনি লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে আপনি অবাক হতে হবে, সারপ্রাইজড হতে হবে, ফ্রাস্ট্রেটেড হতে হবে বিট। সেই জন্য বলছি, আপনি যদি টুগেদার প্রিলিমিনারি এবং লিখিত বোথে যদি প্রিপারেশন নেন, আপনি আগে থেকেই সচেতন থাকবেন আপনার একটা বিসিএস লিখিত সিলেবাস আছে। আপনি আগে থেকেই সচেতন থাকবেন আপনার একটা রিডিং প্যাসেজ আছে। আপনি আগে থেকেই সচেতন থাকবেন এখানে আপনি 50 মার্কসের রিটেন ইংলিশ লিখতে হবে, ফ্রি হ্যান্ড এসে লিখতে হবে। আপনি আগে থেকেই সচেতন থাকবেন এখানে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা আপনাকে একটা 25-50 মার্কসের কি করতে হবে, অনুবাদ ট্রান্সলেশন আপনাকে করতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা যদি প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেন, আপনারা যদি লিখিত পরীক্ষার প্রস্তুতি আলাদাভাবে নেন, আপনি যদি মৌখিক পরীক্ষার প্রস্তুতি আলাদাভাবে নেন, আপনার কিন্তু সেই সময়টা 1 বিসিএস 1 ইয়ার এটার সাথে অ্যাডজাস্ট করবে না। বাংলাদেশ বিষয়াবলিতে দেখেন, এখানে আবার দেখেন প্রিলিতে নাম্বার আছে 25, বিডি অ্যাফেয়ার্স এখানে নম্বর আছে 25, এখানে আছে 200। প্রিলিমিনারি যা 200 এর জন্য রিটেনে যা পড়বেন বাংলাদেশ অ্যাফেয়ার্সের সিলেবাসের, এখান থেকেই কিন্তু আপনার প্রিলিমিনারি সিলেবাস। আবার প্রিলিমিনারিতে সিলেবাসে যেটা পড়তেছেন এটা একটা ব্রডার ভার্সন হচ্ছে আপনার রিটেনের সিলেবাস। তাহলে আমার আলাদা করে প্রিলি আলাদা করে রিটেন পড়ার কি দরকার? আমি একসাথে দুইটা নিয়ে স্টাডি করব। আমি রিটেন পড়ে ফেললে আমার রিটেনও হয়ে যাবে, প্রিলিমিনারিও হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সায়েন্স, দেয়ার আর সাম হারমোনি ইন সিলেবাস। আপনি প্রিলিমিনারি সিলেবাস এবং রিটেন সিলেবাসের মধ্যে আপনি কিছু মিল পাবেন। যে মিলগুলো পাবেন সেইগুলো, যে ডিসহারমোনিগুলো পাবেন সেগুলো নিয়ে আপনি আলাদা অ্যাপ্রোচে প্রিপারেশন নেবেন। ম্যাথসে কিছু, আপনি যারা ম্যাথমেটিক্সে আমাদের সহকর্মী ফ্যাকাল্টি যারা আছেন তাদের ক্লাসে আপনি বুঝতে পারবেন, প্রিলিমিনারি তো রিটেনও সেম প্যাটার্ন ম্যাথস আসে। তাহলে এই ম্যাথসগুলো নিয়ে আপনি আলাদা আলাদা, আমাদের মধ্যে একটা কিঞ্চিত অসুন্দর অশোভন একটা কথা আছে, শর্টকাট ম্যাথ। আসলে তো শর্টকাট বলে কোনো কিছু নেই, এটা আমরা বানিয়ে নিই আমাদের সহজ করার জন্য। টু বি সাকসেসফুল দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। টু বি সাকসেসফুল আপনাকে হার্ড পথে, কঠিন পথে, কষ্টকর পথে, ক্লান্তিকর পথে আপনাকে পরিশ্রম করতে হবে। বাংলাদেশে বিসিএস প্রার্থী হচ্ছে প্রায় 4 লক্ষ। আমি ধারণা করি কম বেশি 4 লক্ষ পরীক্ষার্থী। যেহেতু পাবলিক সার্ভিস কমিশন বলেছে 1 ইয়ার 1 বিসিএস, আমার কেন জানি মনে হয় এখন থেকে বিসিএস প্রার্থী আরো বাড়বে। যেহেতু একটা জিনিস গত বেশ কিছু বছর ধরে আমাদের এখানে দাঁড়িয়ে গেছে, 1 ইয়ার মানে কি প্রতি বছরের সার্কুলার হয় এবং দিস 25th ইয়ার, 25th, হ্যাঁ, এই 25 বছর হচ্ছে বিসিএস, বিএসসির বিসিএস ইতিহাসে একটা স্বর্ণ সময় বলতে হবে, বছর বলতে হবে। একসাথে পিএসসি অনেকগুলো বিসিএস আগের জমানো কাজ এবং নতুন কাজ নিয়েছে। শুধু নতুন কাজ নিয়েছে নয়, এগুলো তারা টাইম টু টাইম অ্যাকমপ্লিশ সম্পাদন করতে পারছে। এখন এই সময় বিসিএস আপনি দেখবেন 48তম বিসিএস, 49তম বিসিএস প্রিলি পরীক্ষা নিয়ে, মৌখিক পরীক্ষা নিয়ে তারা রিকমেন্ডেশন জমা দিয়ে দিয়েছে সরকারের কাছে এবং 50তম বিসিএস এর সার্কুলার হয়ে গেছে। অর্থাৎ 3টা বিসিএস এর সার্কুলার হয়েছে এই বছর এবং পিএসসি এই প্রথম 50তম বিসিএস এ ঘোষণা করে দিয়েছে, অ্যাডভান্স বলে দিয়েছে যে তারা এখন থেকে 1 বছর একটা বিসিএস শেষ করবে। যেহেতু তারা শুধু এটা বলে নাই, তারা যে এটা মিন করে বলেছে, তারা যে এটা বুঝাচ্ছে, তারা যে এটা চায়, এটা নিয়ে যে তাদের একটা সংকল্প আছে, এটা বোঝা যায়। তারা সার্কুলারের সময় সম্ভাব্য প্রিলিমিনারি ডেট, সম্ভাব্য প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট,
ডেট, সম্ভাব্য লিখিত পরীক্ষার ডেট, সম্ভাব্য লিখিত পরীক্ষার রেজাল্ট ডেট, সম্ভাব্য মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষার রেজাল্ট ডেট, সম্ভাব্য মৌখিক পরীক্ষা শুরু এবং চূড়ান্ত রেজাল্টের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে। দ্যাট টুক দ্য প্রেশার, তারা নিজের উপরে নিজেদের প্রেশারটা নিয়েছে, তারা সেটা রক্ষা করার চেষ্টা করবে। রিসেন্টলি আপনারা খেয়াল করবেন পরপর কয়েকটি পরীক্ষায়, প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় পরীক্ষা পিছানোর বড় সড় দাবি আন্দোলন হয়েছে, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন অনড় ছিলেন, তারা সেখানে কোনো কম্প্রোমাইজ করে নাই এবং এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। সো আপনারা যারা, আপনাদের মধ্যে আমাদের বন্ধুরা, ছোট ভাই বোনরা যারা বিসিএস ক্যাডার অফিসার হতে চান, ড্রিম টু বি বাংলাদেশ সিভিল সার্ভেন্ট, তাদেরকে আমি বলবো আপনাদেরকে কোমর বেঁধে নামতে হবে, আপনাদেরকে জোর প্রস্তুতি নিয়ে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 4 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে শেষ পর্যন্ত ক্যাডার জব পাবে হয়তো 2000। এর মধ্যে আবার দেখবেন জেনারেল ক্যাডার পদ থাকবে হয়তো 400। তাহলে 4 লক্ষ থেকে 400 ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হবে। 400 ছেলে মেয়ে জেনারেল ক্যাডার, হয়তো আর 1600 ছেলে মেয়ে স্পেশাল বা টেকনিক্যাল ক্যাডার গুলো পাবে। এই যে 2000 ছেলে মেয়ে ক্যাডার হবে, তার জন্য প্রার্থী ক্যাডার হবে, তার মধ্যে 4 লক্ষ পরীক্ষার্থী। এখন এই 4 লক্ষ পরীক্ষার্থীকে আপনারা দেখেছেন রিসেন্টলি 47তম বিসিএস প্রিলিমিনারি আপনারা দেখেছেন, লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে হাতে গোনা কিছু ছেলে মেয়ে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে, 6-7 হাজার। আপনারা দেখেছেন বিসিএস এর খাতা মূল্যায়নের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন কিছু, আমি বলবো কিঞ্চিত রিভলিউশনারি কিছু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সার্কুলেশন পদ্ধতিতে খাতা দেখা, খাতা মূল্যায়ন করা, এবং যিনি যে বিষয়ে এক্সপার্ট, যিনি যে বিষয়ে অভিজ্ঞ, যিনি যে বিষয়ে নলেজেবল, তাদেরকে দিয়ে খাতাগুলো দেখানো, এবং এই খাতাগুলো দেখতে হবে পাবলিক সার্ভিস কমিশন হেডকোয়ার্টারে গিয়ে, অফিসে গিয়ে। এটার ফলে আমরা যেটা দেখেছি রিসেন্ট ইয়ার্সে যে হারে লিখিত পরীক্ষায় পাশ করতো, 50 মার্কস পেয়ে অনেকেই পাশ করতেন, প্রায় 3/4 অফ টোটাল ক্যান্ডিডেটস বিসিএস লিখিত পরীক্ষায় তারা পাশ করে যেতেন। আর আমরা এবারে দেখেছি 25% পরীক্ষার্থী পাশ করেছে। 4 ভাগের কেবল 1 ভাগ, 20,000 লিখিত পরীক্ষা দিয়েছে, তার মধ্যে মাত্র 4,000 পাশ করেছে। আমি আবারও বলছি 20,000 লিখিত পরীক্ষা দিয়ে যারা প্রিলিমিনারি উত্তীর্ণ পাস, তারা পরীক্ষা দিয়ে মাত্র 4,000 লিখিত পরীক্ষা চান্স পেয়েছে, যারা 28 ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা দিতে যাবেন। 3700 এর মতো পোস্ট আছে। যারা এই মৌখিক পরীক্ষায় পাশ করবেন তারা কিন্তু ক্যাডার হওয়ার খুব কাছাকাছি। যারা এই মৌখিক পরীক্ষায় পাশ করবেন তারা ক্যাডার না পেলে নন ক্যাডার ফার্স্ট ক্লাসের খুব কাছাকাছি। তারা যদি ক্যাডার এবং নন ক্যাডার ফার্স্ট ক্লাস না পেন, নন ক্যাডার সেকেন্ড ক্লাস, অর্থাৎ গ্রেডের দিক থেকে, এখন ক্লাস বলা হয় না, তারা হয়তো 10ম 11তম 10ম দেশে গিয়ে তারা তাদের প্রত্যাশিত চাকরি পেতে পারে, তাদের একটা অবলম্বন হতে পারে। আপনি কি চান না আপনার সেটা হোক? আপনারা যারা 51st বিসিএস ক্যান্ডিডেট, 51তম বিসিএস পরীক্ষা দিবেন, তাদেরকে আমি আমার 18-19 বছরের যে এক্সপেরিয়েন্স এই ফিল্ডে কাজ করতে গিয়ে আমি আপনাদেরকে বলবো, ভাইয়ের এবং বোনেরা, আপনারা যারা সিরিয়াস, আপনারা যারা সিনসিয়ার, যারা ড্রিম করেন যে বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরি করবেন, তারা এখন থেকেই প্রস্তুতি নেন, এখন থেকে কাজ শুরু করেন, যেন আপনি পরবর্তী 51তম বিসিএস এর যে পদগুলো হবে সেই পদগুলোতে আপনি একজন অফিসার হবেন। এখন এই আলোচনাটা কাদের জন্য করলাম? 51তম বিসিএস প্রার্থীদের জন্য। 51তম বিসিএস প্রার্থী কারা? যারা 50 বিসিএস পরীক্ষা দেবেন, 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেবেন, প্রায় 3 লক্ষ 4 লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে 10,000 বাদ দিয়ে আর যারা থাকবেন সবাই কিন্তু 51তম বিসিএস পরীক্ষার্থী। আপনি যদি কনফিডেন্ট প্রার্থী না হন, আপনি তো 50-এ পাস করবেন না। 1। 2 নম্বর হচ্ছে কারা প্রেপ নেবেন। 1 নাম্বার, বিসিএস এলিজিবল
ক্যান্ডিডেটস। এই লেখাটার জন্য আপনারা কেউ কেউ না বুঝে আমাকে ভুল বুঝতে পারেন, এরপরেও ঝুঁকি নিয়ে আমি এটা লিখলাম। 2.5 মাস পরে প্রিলিমিনারি পরীক্ষা হবে, আপনি এখনই ধরে নিয়েছেন যে আপনি 50-এ পাস করবেন না, এরকম হাজার হাজার ক্যান্ডিডেট আছে। আমি উইটনেস এটা। এটা কিভাবে হতে পারে? ইউ হ্যাভ এ ক্লিয়ার ডেফিসিয়েন্সি অফ ইউর প্রিপারেশন। আপনার প্রস্তুতি ঘাটতি আছে। আপনার কিভাবে হতে পারে? আপনি অনেক আগে থেকে জানেন যে আপনি 50তম বিসিএস, কিন্তু আপনি জানেন আপনি ম্যাথসে দুর্বল, আপনি জানেন আপনি ইংলিশে দুর্বল, আপনি জানেন আপনি জেনারেল নলেজে দুর্বল, সায়েন্সে দুর্বল, বাট ইউ ডিডন্ট কেয়ার। আপনি সচেতন হন নাই, যত্ন নেন নাই, নিজেকে একজন এলিজিবল কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসেবে রেডি করেন নাই। সুতরাং ইউ আর নট ফিট ফর 50th বিসিএস এক্সামিনেশন। তাদেরকে আমরা বলছি তারা উদাসীন, রিলাক্টেন্ট, কেয়ারলেস এবং হতাশ। পরীক্ষা অনেক দেরিতে। আমরা তো শুনেছি মাঠে নামার আগেই নাকি ফেল করে, ফিল্ডে নামার আগেই, খেলা শুরুর আগেই কি করে, খেলায় হেরে যায়। এরকম একটা ক্যান্ডিডেটস আছে একটা অংশ, তারা হচ্ছে এই বিসিএস। আজকে যে বললাম কম্বাইন্ড প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন, প্রিলিমিনারি লিখিত একসাথে প্রস্তুতি নেবেন যেন মিস না হয় 51তমের জন্য। নাম্বার 2, যারা সময়ের অভাবে 50 বিসিএস মিস করবেন। এরা কারা? ধরেন আপনি হচ্ছেন 4th ইয়ারে পড়েন, কিন্তু 30 ডিসেম্বরের আগে আপনার গ্র্যাজুয়েশন পরীক্ষা শেষ হবে না। এরকম হিউজ ক্যান্ডিডেটস আছে যারা 1 দিন, 2 দিন, 5 দিন, 15 দিন, 1 মাস, 2 মাসের জন্য 50তম বিসিএস পরীক্ষা দেওয়ার আগ্রহ থাকলেও আপনার সময়ের সাথে অ্যাডজাস্ট করতে না পারার কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন লেভেলে অনার্স মাস্টার্স যেগুলো পরীক্ষা, আমরা অনার্স লেভেলে বিশেষ করে 4 ইয়ার্স, যারা পরীক্ষা শেষ করতে পারছেন না, তারা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট হবেন 51তম বিসিএস এর জন্য। তাদের জন্য কিন্তু ইট উইল বি আ গ্রেট চান্স। আপনারা যদি কম্বাইন্ড ব্যাচে প্রিপারেশন নেন, এমন হতে পারে আপনার জন্য 51তম বিসিএস অপেক্ষা করছে। ইট উইল বি ইউর ফার্স্ট ওয়ান বিসিএস অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর ফার্স্ট বিসিএস। এভাবে যদি আপনি চিন্তা করতে পারেন। 3 নাম্বার, যারা এখন তৃতীয় চতুর্থ বর্ষে আছেন, ডাক্তার যারা চতুর্থ বর্ষে আছেন, যারা ডাক্তার চতুর্থ বর্ষে আসছেন, তারা এটা ভাবতে পারে। তাহলে আমি এখানে আরো ক্লাস থাকতে পারে। আমি ইনস্ট্যান্ট আমার মাথায় যেটা আসলো, দোজ ক্যান্ডিডেটস যারা 50তম বিসিএস এ অংশগ্রহণ করবেন এবং প্রিলিমিনারিতে ফেল করবেন। কথা শুনলে মন খারাপ করবেন না, আমি তো আপনাদের একজন বয়সের সিনিয়র হিসেবে অগ্রজ, আপনারা আমারই ভাই বোন, মন খারাপ করার জন্য এটা বলছি না। কিন্তু সময় যেটা চলে গেছে সাধন করেন নাই, এবং এখন এসে মনে হচ্ছে যে আপনি হতাশ, উদাসীন, আপনার পক্ষে সম্ভব নয়, আপনি পারবেন না, তারা এখন থেকেই 50 আপনি পরীক্ষা দেবেন, সিরিয়াসলি পরীক্ষা দেবেন। কোনো কারণে যদি রেজাল্ট নেগেটিভ হয়, আপনি সময় নষ্ট না করে 30 জানুয়ারি থেকেই এটার জন্য প্রস্তুতি শুরু করবেন। 1। 2 নম্বর হচ্ছে
যারা সময়ের অভাবে 50তম বিসিএস ধরতে পারছেন না, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন পরীক্ষা শেষ না হওয়ার কারণে অল্প কিছু দিনের জন্য, অল্প সময়ের জন্য যারা কি করতে পারেন নাই, বিসিএস পরীক্ষাটা ধরতে পারবেন না। হয়তো কেউ 15 দিনের জন্য হতে পারে, হয়তো কেউ 1 মাসের জন্য হতে পারে, কেউ 2 মাসের জন্য হতে পারে। এই পরীক্ষাটা মিস করে যাচ্ছেন আনফরচুনেটলি। তাদের জন্য বলবো, এই গ্লানি, এই কষ্ট, এই হাহুতাশ, এই আক্ষেপ আপনি আনন্দে রূপান্তরিত করতে পারবেন যদি আপনি কম্বাইন্ড প্রিপারেশন নিয়ে নিজেকে 51তম বিসিএস এর একজন ফিট ক্যান্ডিডেট হিসেবে প্রিপেয়ার করতে পারেন। 3 নাম্বার বলেছি, যারা এখন তৃতীয় চতুর্থ বর্ষে আসছেন, আপনারা অসংখ্য লোক আছেন, অসংখ্য ছাত্রছাত্রী আছেন, আমাদের ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় চতুর্থ বর্ষে আছেন, চতুর্থ বর্ষে আছেন, আগামী 6 মাস, 8 মাস, 9 মাসের মধ্যে পরীক্ষা শেষ করবেন, অথবা তৃতীয় বর্ষের শেষের দিকে আছেন যারা আগামী নভেম্বরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে আপনাদের যাদের গ্র্যাজুয়েশন শেষ হবে। এদের জন্য হচ্ছে, তো এটা তো একেবারে আমি বলবো এটা একেবারে খুবই ম্যাচ করে একটা বিষয়, যারা থার্ড ইয়ারের শেষের দিকে অথবা চতুর্থ বর্ষে পড়েন তাদের জন্য। এরপরে কারা আছেন? ডাক্তার, যারা চতুর্থ বর্ষে। আপনারা তো মেডিকেল সায়েন্সে যারা আছেন তাদেরকে 5th ইয়ার পর্যন্ত আপনাদের ফাইনাল ইয়ার, 5 বছর আপনাদেরকে গ্র্যাজুয়েশন লেভেলে পড়তে হয়, এমবিবিএস এর জন্য পড়তে হয়। কিন্তু আপনারা যদি এখন থেকে শুরু করেন, যারা 4th ইয়ারে আছেন, তারা আপনাদের একাডেমিক, আমি জানি আপনাদের মেডিকেল সায়েন্সের কষ্টকর পড়ালেখা করতে হয়, সেখানে আপনারা যদি পাশাপাশি একটু একটু করে বিসিএস এর প্রিপারেশন নিয়ে যান, এই যে কোচিং সেন্টারগুলো আছে বাংলাদেশে, এত কোচিং সেন্টার, তারা অনলাইন অফলাইনে এত সেবা দেয়, আপনারা যদি এগুলো থেকে যদি সেবা নিতে পারেন, এই যে জেনেসিস, তাদের এত সুন্দর একটা ব্যবস্থা আমি দেখেছি আমার কয়েকটা বিসিএস নিয়ে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা দেখেছে, তারা অনেক বেশি ওয়েল প্রিপেয়ার্ড এক্ষেত্রে। সুতরাং তাদের অনলাইন সেবা নিতে পারেন, এখানে ঢাকায় তাদের অফলাইন সেবা নিতে পারেন। যারা ঢাকায় আছেন, এই সেবাটা নিয়ে আপনি কম্বাইন্ড প্রিপারেশন লিখিত একসাথে নিতে পারেন। এটা হলো কারা হচ্ছে বিসিএস কম্বাইন্ড প্রিপারেশন নেবেন তাদের জন্য। আমার আজকে লাস্ট যে আলোচনা, সেটা হচ্ছে যেটা দিয়ে আমি শেষ করতে চাই আজকে। আপনাদের সাথে হয়তো সময় সুযোগ হলে আমার আরো কিছু সেশনে দেখা হতে পারে। কেউ ভাবে, কেউ কাজ শুরু করে। আপনি কি ভাববেন না কাজ শুরু করবেন? কেউ ভাবে, কেউ কাজ শুরু করে। কারা সাকসেসফুল হয়? দোজ বিকাম সাকসেসফুল, তারাই সফল হয় যারা শুরু করে দেন। একটু আমি 5 সেকেন্ডের জন্য একটু বিরতি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি 6:30 থেকে 6:45-র মধ্যে ওখানে চলে আসবো। ওকে, আমি এখান থেকে আর 15-20 মিনিট পর রওনা দিব। হুম। কি বলছিলাম যেন? আপনি কি ভাববেন তাহলে নাকি শুরু করবেন? এক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি শুরু করবেন। আপনাদের অনেকেই হয়তো এই গল্পটা শুনেছেন অথবা একাডেমিক ভাবে পড়েছেন। নবম দশম শ্রেণীর গল্প বই এটি পাওয়া যায় ইংলিশ ফর টুডে বইতে সোফার। সেটি হচ্ছে, দুই বন্ধু, একজন চিন্তা করে তিনি, তারা দুইজনই ভাবে তারা এখন বাইসাইকেল চালানো শিখবেন। ইট ইজ টাইম টু স্টার্ট হাউ টু রাইড আ বাইসাইকেল। কিভাবে বাইকের বানানো শুরু করতে হবে, শিখতে হবে। তারা সিদ্ধান্ত নিল তারা দুইজনে বিসিএস, দুইজনই সাইকেল চালানো শিখবে। একজন বাজারে গেলেন সাইকেল চালানোর জন্য, উনি একটা বাজার থেকে বই কিনলেন। বইটার শিরোনাম হচ্ছে হাউ টু রাইড এ বাইসাইকেল। হাউ টু রাইড এ বাই বাইসাইকেল, এটা হচ্ছে তার বইয়ের শিরোনাম।
উনি বাসায় গিয়ে খুব গভীর মনোনিবেশের সাথে কিভাবে বাইসাইকেল চালাতে হয় এটা শেখা পড়া শুরু করলেন। তার আরেক বন্ধু, আমার দুই বন্ধুর নাম এই মুহূর্তে ইনস্ট্যান্টলি মনে পড়ছে না, আরেক বন্ধু বাজারে গিয়ে একটি সাইকেল কালেকশন করলেন, কিনে নিলেন। সাইকেল কিনে নিয়ে উনি চালানো শুরু করলেন। এক সপ্তাহ পরে দুই বন্ধুর দেখা হয়। একজন এক বন্ধুকে জিজ্ঞেস করে, তোর কি খবর, কি অবস্থা? এক বন্ধু বলছেন, আমি হাউ টু রাইড এ বাইসাইকেল একটা বই কিনেছি, এই বইটি এখন শেষের দিকে চলে এসছে, আমার বইটি শেষ হবে আর 2-1 দিনের মধ্যে। আরেক বন্ধু বলছে, তুই আমার সাইকেলে পিছনে উঠে বস, তুই আমার সাইকেলে বসতে পারবি। এই গল্পটা বলার অর্থ হচ্ছে, এগুলো আপনারা সবাই জানেন, এটা বলার অর্থ হচ্ছে আপনি কি ভাববেন নাকি শুরু করবেন। ভাবা হচ্ছে হাউ টু রাইড এ বাইসাইকেল, এটা নিয়ে আপনি স্টাডি করার নো, আপনি শুরু করে দেন বিসিএস এর পড়ালেখা। আপনি যদি শুরু করে দেন, শুরুতে আপনার এলোমেলো মনে হবে, কিন্তু কিছুদিন যান, আপনি দেখবেন যে আপনি একটা পাচ্ছেন, ভাইব পাচ্ছেন। আপনি আস্তে আস্তে দেখবেন এলোমেলো পথের ভিতর থেকে হঠাৎ করে এত বিশাল সিলেবাসের মধ্যে আপনি একটা ওয়ে পাচ্ছেন, ওয়ে খুঁজে নিচ্ছেন। এবং আপনাকে এই ওয়েটা খুঁজে দেওয়ার জন্য, এই পথটা খুঁজে দেওয়ার জন্য, আপনার এলোমেলো প্রস্তুতিটাকে একটা সরল পথে নিয়ে আসার জন্য, সঠিক করে দেওয়ার জন্য, সুবিন্যস্ত করে দেওয়ার জন্য, ভালো গাইডলাইন দেওয়ার জন্য আপনার জন্য জেনেসিস বিসিএস কেয়ার, জেনেসিস বিসিএস নিয়ে এসেছে 51তম বিসিএস এর অ্যাডভান্সড প্রিলি ও লিখিত কম্বাইন্ড ব্যাচ। আমার মনে হয় আপনারা যাদের পক্ষে সম্ভব অফলাইনে, তাদের ঢাকা এলিফ্যান্ট রোডে কাটাবন মোড়, এখানে এসে তাদের অফলাইনে কোচিং সেবাটা নিতে পারেন। আদারওয়াইজ আপনারা অনলাইনে, তাদের জুমে ক্লাস হয়, জুমে এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে পারেন। এখানে যে রিচ ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে, সবাই বিসিএস ক্যাডার অফিসার্স, তাদের অভিজ্ঞতা থেকে পড়াবেন। এদের রয়েছে সমৃদ্ধ লেকচার শিট, এদের রয়েছে ভেরি ডেভেলপড কোর্স প্ল্যান, এদের রয়েছে লেকচার শিট। এগুলো পড়ে আপনি নিজেকে গুছিয়ে নেন আপনার পরবর্তী বিসিএস এর জন্য, 51তম বিসিএস এর জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। ঠিক আছে।